মায়াপুরে গিয়ে আমরা হারিয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিম্পা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে। যদিও ভ্লগটা কিছুদিন আগেই, দোলযাত্রার দিন এই ভ্লগটা আমি করেছিলাম। সেদিনকে যাচ্ছিলাম হচ্ছে নবদ্বীপ। আশা করছি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো প্রথমে বালি থেকে কাটোয়া ধরে আমরা চলে গেছিলাম নবদ্বীপ। নবদ্বীপে এবার দিদার সাথে কন্ট্যাক্ট করে দিদা নবদ্বীপে নেমে বললো বিষ্ণুপ্রিয়াতেই নামবো আমরা। তো আবার ট্রেন ধরে উঠে পড়লাম বিষ্ণুপ্রিয়া হলটে নামার জন্য। সেখানে নেমে স্টেশন থেকে এগিয়ে এসে খেয়ে নিলাম একটু পরোটা, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে আমরা কিছু না খেয়েই বেরিয়েছিলাম, সকালে একটু চা বিস্কিট খেয়ে। তারপরে আমরা টোটোয় উঠে পড়লাম নিমাইয়ের জন্মস্থানে যাওয়ার জন্য। আমি এই ফার্স্ট টাইম দোলের দিন বাড়ি থেকে বেরিয়েছি। আমি দোলের দিন কোনো বছরই কোথাও বেরোতাম না, বাড়িতেই যা রং টং খেলা হতো। কিন্তু এই প্রথমবার নবদ্বীপে আসা, আর সত্যিই খুবই ভালো লেগেছে। আর রাস্তায় সত্যি বলতে আজকের দিনে বেরোনো মানে টোটো করে যাচ্ছি আর রাস্তায় সব দাঁড়িয়ে থাকছে, দেখো এরা কিভাবে রংটা দিচ্ছে। মানে এইটুকু বাচ্চাগুলো পিচকারি হাতে দাঁড়িয়ে আছে রং দেবে বলে। আর আমাদের নিমাইয়ের জন্মস্থানে যেতে যেতে প্রায় অনেকেই এরকম দাঁড়িয়েছিল রং দেবে বলে। তারপর আমরা নেমে পড়লাম নিমাইয়ের জন্মস্থানে। তারপর হাঁটতে শুরু করলাম। আর এই জায়গাটা বেশ ভালোই লাগছিল। আর আমরা 4জন গিয়েছিলাম, আমি, কাকা, আমার দিদা আর আমার ঠাকুমা, কেউ যায়নি। তারপর ফাইনালি এসে গেছি এই নিমাইয়ের জন্মস্থানে। আর এখানে তখন দেখে মনে হচ্ছিলো যে অনেকটা ভিড়, বাট ভেতরে কিন্তু অতটা ভিড় নেই। মায়াপুরতে বেশি ভিড়, এখানে অতটা ভিড় নেই, শুধু একটু কীর্তন হচ্ছিল বলেই ভিড়টা ছিল। আর কীর্তনটা যেরকম হচ্ছিল জাস্ট মানে কি বলবো, খুব ভালো হচ্ছিল কীর্তনটা। আর আমাদের এখানে TV9 বাংলা থেকে লোকও এসেছিলো, তো ওরাও ক্যাপচার করেছে এই জায়গাটা পুরো। এই যে জন্মস্থানের ভেতর দিকটা, আমি এই প্রথমবার এই নিমাইয়ের জন্মস্থানে আসলাম। নবদ্বীপ আগে অনেকবার গেছি, কিন্তু এরকম নিমাইয়ের জন্মস্থানে আমাদের আসা হয়নি, আমার বিশেষ করে কোনোদিনও আসা হয়নি। তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। আর আমি এখানের ভয়েস কিছু দিতে পারিনি, তার কারণ এখানে এতটা পরিমাণে কথা বলছে সবাই বা কীর্তন করছে, সেই জন্য এখানে আমার ইউটিউবে কপিরাইট দিয়ে দেবে, সে কারণে আমি এখানে ভয়েসটাও দিতে পারিনি। এই যে এখানে হচ্ছিল কীর্তন, আর সামনের দিকটাতে মন্দিরটা ওটা এখনও ঠাকুরের জায়গাটা খোলেনি, বন্ধ ছিল কারণ ভোগ দিয়েছিল। তারপর এখানে কীর্তনটা এরা করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এরা কি সুন্দর নেচে নেচে, আর এরা মানে অনেকক্ষণ থেকে কীর্তন করছে, সকাল থেকে কীর্তন করছিল এরা। আর এই যে মন্দিরের দিকটা বললাম ভোগ দিয়েছে বলে তাই বন্ধ। তারপরে এখানে আমাদের আবির মাখিয়ে দিয়েছে, এটা তো শুরু সবে। কি হলো, সেই নিম গাছ, যার নিম গাছের তলায় নিমাই জন্ম নিয়েছিলেন, সেই নিম গাছটা। আর এর পাশেই ছিল হচ্ছে সচী মাতার গৃহটা। তারপরে আবার এই গৃহের পেছন দিকেই ছিল এরকম কিছু মূর্তি। দেখো এখানে প্রায় সবাই রং মেখেছে, রং না আবির, রঙও ছিল, আবিরের মধ্যে প্রায় রং মেশানো ছিল, কিন্তু বেশিরভাগ আবিরই সবাই মেখেছে। তো এখানে মূর্তিগুলো দেখিয়ে দিলাম। আর এই যে আবির মাখার পরের অবস্থা, এটা তখন কীর্তনের ওখানে দাঁড়িয়েছিলাম যেখানে কীর্তন হতো, তা পরে এটা হয়েছে। তো এই যে আমার ঠাকুমা, আর আমার পাশে ছিল কাকা, আর এই যে আমার দিদা। বেশ ভালোই লাগছিলো, আর বেশি ভালো লাগছিলো কীর্তনটা শুনতে। আমরা কিছুক্ষণ বসার পর আমরা এখান থেকে ভোগ নিয়ে নিলাম, আর ভোগটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তারপর চলে এলাম এই মন্দিরে, মন্দিরটা খুলে দিয়েছে সেই কারণে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ওখান থেকে প্রসাদ দিল তুলসী পাতা, তো সেটা আমরা খেলাম। এইটুকু তুলসী পাতা নেভার জন্য অনেকটা লাইন দিতে হয়েছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, সামনের দিকে সব নাচানাচি হচ্ছে, ওখানে কীর্তন হচ্ছে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে নিমাইয়ের জন্মস্থানের পেছনের দিকে ঘাটটাতে। আর এখানে যা হনুমান ছিল, প্রচুর হনুমান, মানে ওদেরকে বিস্কুটও দিচ্ছে, ওরা খাচ্ছে। এবং আমরা যে গাছের নিচে যে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার ওপরেও হনুমান, ছোট্ট থেকে শুরু করে মানে কি বলবো প্রচুর। তো আমরা ওখানে ওই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি,
আমার হনুমানে একটু বেশি ভয় লাগে, সেই কারণে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এরকম একটু ভিডিও টিডিও করে তারপরে চলে এসেছি। আসল নাম হলো প্রাচীন মায়াপুর জন্মস্থান ঘাট, এই ঘাটটার নাম। তারপর এই ঘাট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম টোটো ধরে মায়াপুর যাবার জন্য। তার আগে আমরা উঠে পড়েছিলাম হচ্ছে নৌকাতে, মানে নৌকা ছিল, লঞ্চও ছিল, আমরা নৌকাতে উঠেছিলাম কারণ ভিউটা ভালো আসে, সেই কারণে আমি ক্যাপচার করতে পারবো ভিউটা। ভেবেছিলাম যে গঙ্গা আর যমুনার যে মিলন জায়গাটা সেটা আমি ভালো করে দেখতে পারবো, কিন্তু 4-5 বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন ঠিকঠাকই ছিল, বাট এখন যমুনার জল প্রায় বোঝাই যায় না, মানে এমন হয়েছে গঙ্গা আর যমুনা প্রায় বোঝাই যাচ্ছে না। তো আমি দেখো তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি, আরও জন্য দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওই জায়গাটা যমুনা, এই জায়গাটা গঙ্গা, বাট বোঝাই যাচ্ছে না কারণ যমুনার অনেকটা চড়া পড়ে গেছে, সেই কারণে আগে অনেকটা বোঝা যেত। তারপরে দেখো আমরা যে নৌকাটা করে এলাম সেখানে এতটা ভিড় ছিল, তারপর ঘাটে আমরা নেমে পড়লাম। তারপর ওখান থেকে হেঁটে আমরা চলে গেলাম শ্রীকৃষ্ণের চৈতন্য মাঠ। মায়াপুরে নেমে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা ঘুরিনি, কিছু কিছু জায়গা ঘুরেছিলাম। তো এই সবার ফার্স্টে আমরা এখানে ঢুকেছিলাম শ্রীকৃষ্ণের চৈতন্য মাঠে। জায়গার প্রকৃতিটা বেশ ঠান্ডা প্রকৃতি ছিল, তো সেজন্য আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর জায়গাটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমার সত্যি কথা প্রত্যেকটা জায়গা খুবই ভালো লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মাঠ। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, আর এই কারণে এখানে এত সুন্দর সাজিয়েছে, মানে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এমনি মানে দোলের জন্য সাজিয়েছে, তারপরে এগিয়ে দেখলাম না, এখানে প্রোগ্রাম হচ্ছে। এখানেই আমি অনেকটা পরিমাণে নেচেছিলাম, আমি যদিও আমার তো ভিডিও কেউ করার মতো নেই, সেই কারণে আমার ভিডিও আমি নিজে করিনি, আর আমি সবার ভিডিওটা দেখিয়েছি তোমাদের, কিন্তু এইখানে এত সুন্দর কীর্তন করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। আমি ভেবেছিলাম তোমাদের এখানে আমি এখানকার ভয়েসটা দেবো, বাট আমার কপিরাইট দিয়ে দেবে বলে আমি সাহস পাচ্ছি। আর এখানে দেখো সবাই কীর্তনে মেতে উঠেছে, আর ছোট থেকে বড় প্রত্যেকে এরকমভাবে এখানে কীর্তনের সাথে সাথে তাল মিলিয়ে নাচ করছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মায়াপুরের মন্দিরে যাওয়ার জন্য। তার আগে আমি মুখটুক একটু ধুয়েছিলাম, ওই জন্য মুখটা এখন একটু পরিষ্কার লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল আমি মায়াপুরে আসবো আসবো করে, আসা হচ্ছিল না, কিন্তু ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। মায়াপুরে দেখতে গেলে পুরো যেখানেই দেখবো সেখানেই হচ্ছে এই গ্রুপি ড্রেসটা। আমারও গ্রুপি ড্রেস আছে, বাট আমি ওটা পরে যাইনি দোলের কারণে, যদি রং ঠং লাগিয়ে দেয় তো আমার গ্রুপি ড্রেসটা নষ্ট হয়ে যাবে। আমার এখনও ইচ্ছা যে আমি আবার যাব, ওই গ্রুপি ড্রেস পরেই যাব। তারপর চলে এলাম ফাইনালি মায়াপুরের সেই মন্দিরে, আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, বলার মতো না এত ভিড়, আর দোলের জন্য আরও বিশেষ করে এতটা ভিড় হয়েছিল। আর আমরা প্ল্যান করেই এসেছিলাম যে মায়াপুরে সন্ধেবেলার আরতিটা দেখব, সেই কারণে আমরা একটু বিকেল বিকেল করেই আমরা এই মায়াপুরে ঢুকি। তারপর মায়াপুরের মন্দিরটা একটুখানি ঘুরে চারদিক দেখার পর, আর এখানে আবার ফোন রেখে তারপর ঢুকতে হয়, সেই কারণে আমি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি, শুধু আমরা যেটুকু ঘুরেছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাইটিং দিয়ে, মানে এত সুন্দর লাগছে, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে এই দিকটা। আর আমি বিশেষ করে মায়াপুর যাই ফরেনার দেখার জন্য, বাট এবারে ফরেনার সেরকম দেখতে পাইনি, ছিল না যে না, কিন্তু ছিল, কম ছিল। এই এই দৃশ্যটা ছিল তখন প্রায় সন্ধে নেমে এসেছে। তারপরে এখানে ভিড়টা শুধু দেখো, এখানে বুঝতে পারবে না ভিড়টা, যখন মন্দিরের ভেতরে ঢুকবে যেখানে আরতি হচ্ছে সেইখানে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে কতটা ভিড় হচ্ছে। তারপর আমরা চলে এলাম এখানে জুতো আর মোবাইল রাখতে, এইগুলো না রাখলে আমাদের ঢুকতে দেবে না মন্দিরে, সেই কারণে। আর এখানেও সেই পরিমাণে লাইন ছিল, এত লাইন ছিল বলার মতো না। 3 hours later. তারপর আমাদের অবস্থা দেখো, আমার কাকা আর ঠাকুমা আলাদা হয়ে যায়, আর আমরা আলাদা হয়ে যাই, আমি আর দিদা। তারপর আমরা যেখানে জুতো রেখেছিলাম সেখানেই আমরা গেলাম, গিয়ে দেখি ওখানে ঠাকুমা আর কাকা বসে আছে। তারপর একসাথে হয়ে আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াই নিয়ে বাড়ি চলে এসেছি। আমি জানি এন্ডটা ঠিক ভালো হলো না, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর কি করব। তারপর আমরা ট্রেনে করে উঠে চলে এলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।